আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের শাস্তির বিধান রেখে নির্বাচন কমিশন সংস্কার আইন অনুমোদিত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ৪৩তম ক্যাবিনেট বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সংশোধনের ফলে নির্বাচন কমিশনের কাজে গতি বাড়বে। এছাড়াও এনবিআর আইনেও সংশোধনী আনা হয়েছে বলে জানান তিনি। বলেন, এ আইন সংশোধনের মাধ্যমে নির্বাচন পরিচালনায় যারা অবহেলা করবেন তাদের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি অবহেলাকারী কর্মকর্তাদের শাস্তির বিধানও নিশ্চিত করা হয়েছে। মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করা এবং একে আরও এম্পাওয়ার করা। আর একটা হচ্ছে যে আরেকটা লয়ের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেন নির্বাচন কাজে তাদের কাজের অ্যাকাউন্টেবল করা এবং তাদের শাস্তির বিধান রাখা। আগে যেরকম শাস্তির ক্ষেত্রে অনেক পুরো বিষয়টা স্পষ্ট ছিল না। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সহ ৭ ইসলামিক দল। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করে দলগুলো। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। জুবায়ের প্রধানের রিপোর্ট। রাজধানীতে একযোগে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী সহ ৭টি দল। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন দাবিতে বায়তুল মোকাররম, পল্টন, প্রেস ক্লাব ও বিজয়নগর সহ আশেপাশের এলাকায় ইসলামপন্থী দলের কর্মী সমর্থকদের এই উপস্থিতি। বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী ৫ দফা দাবির স্লোগানে মিছিলটি প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবনে গিয়ে শেষ হয়। এর আগে সমাবেশে জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং উভয় কক্ষে পিআর সহ ৫ দফা দাবিতে বক্তব্য রাখেন নেতারা। বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে। বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না। সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড আপনারা মেনটেন করতে পারছেন না। জুলাই সনদের আইনি ভিত্তি দিন, কনস্টিটিউশন অর্ডার জারি করুন, গণভোট দিন, ফ্যাসিবাদের দোষকদের রাজনীতি অকার্যকর করে তাদের কার্যক্রম স্থগিত করুন। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দুপুরে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলনের নেতারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া কোনোভাবেই নির্বাচন হতে দেয়া হবে না। জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচনের দাবি তাদের। যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে। জুলাই সনদে আইনি স্বীকৃতি দিতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে। যদি তা না করেন সংস্কার করতে হবে। যদি এইগুলি আপনি না করেন, শুধু নির্বাচন করেন, তাহলে আমি মনে করব আপনিও কোনো এক দলের দিকে ঝুঁকে গেছেন, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলবেন। জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন ছাড়াও একই কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। ৭টি দলের কেউ ৫ দফা, কেউ ৬ দফা, কেউ ৭ দফা কর্মসূচি ঘোষণা করলেও সবার মূল দাবি অভিন্ন। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এসব দাবিতে ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহর এবং ২৬ সেপ্টেম্বর সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করবে দলগুলো। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের আগে চাপ সৃষ্টি করতেই কিছু রাজনৈতিক দল কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অহেতুক মাঠে যাবার কোনো প্রয়োজন ছিল না। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করলে তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট।
চিকিৎসার জন্য সহধর্মিণী রাহাতারা বেগমকে সাথে নিয়ে সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপে এক প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, দেশের সমস্যা দেশে বসে আলোচনার ভিত্তিতেই সমাধান করতে হবে। তিনি বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের সময় মাঠে কোনো কর্মসূচি দেয়নি, অন্যদেরও অহেতুক মাঠে যাবার দরকার ছিল না। পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আছি, আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে। আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি, এখন আলোচনা চলছিল। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। এদিকে রামপুরার বাসায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবি থাকতেই পারে, যা গণতান্ত্রিক অধিকার, তবে কিছু ইস্যু বাস্তবায়নে জনগণের রায়ের প্রয়োজন। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই, তাদের দাবি দেওয়া থাকতেই পারে। সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু কিন্তু নির্বাচনের প্রক্রিয়ার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। নির্বাচন বিঘ্নিত হলে পরাজিত শক্তির দ্বার উন্মুক্ত হবে বলেও শঙ্কা প্রকাশ করেন আমির খসরু। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের আস্থা নিশ্চিত করাই বিএনপির অন্যতম দায়িত্ব বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এমনটা জানিয়েছেন। দীর্ঘ স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বিভাজন কিংবা সুবিধা ভোগের নয়, বিএনপির পরিচয় হোক সেবা, ন্যায় বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে। তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করছে। তিনি জানান, বিএনপি প্রাধান্য দিচ্ছে আধুনিক বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রাকে। নিজেরা আইন তৈরি করে আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে। গত এক বছরে সেসব দুর্নীতির কাঠামো অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সিডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। এ সময় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত করতে হবে। নাজিবুর রহমানের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত নিরাপত্তা, দুর্নীতি ও জ্বালানি বিষয়ক আলোচনা সভায় উঠে আসে রাজনৈতিক অঙ্গনে মতবিরোধ, নির্বাচন ব্যবস্থা সহ নানা বিষয়। রাজনৈতিক ঐকমত্য প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দলগুলোর মধ্যে মতবিরোধ আলোচনার মাধ্যমে সমাধান প্রয়োজন। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত দ্বৈধতা থাকবে, কিন্তু আমরা সেই মতদ্বৈধতা সামনাসামনি আলাপ করব এবং সবশেষে গিয়ে যদি গণতন্ত্র বিচার করি, তাহলে আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় মেজরিটির বেসিসে আমরা একটা সিদ্ধান্ত আসব। এছাড়াও আলোচনা জুড়েই ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে সরকারি দলের নেতাদের দুর্নীতি প্রসঙ্গ। নির্বাচনে টাকার খেলা বন্ধ করার তাগিদ জানিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, রাজনীতিকে দুর্নীতিমুক্ত না করলে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হবে। তা আমরা যদি এই দুর্নীতির ব্যাপক বিস্তার যদি আমরা রোধ করতে না পারি, তাহলে আমাদের যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবো না এবং একই সাথে গণতান্ত্রিক উত্তরণও হবে না। এ সময় বিগত সরকারের সময়ে জ্বালানি খাতে দুর্নীতির কথা তুলে ধরেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। আরও জানান, দায়িত্ব নিয়ে প্রায় $2 বিলিয়ন বেশি বকেয়া পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। আইনের কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা, কিন্তু এদেশে আইন করে নীতি করে দুর্নীতি করা হয়েছে। বিদ্যুৎ খাতের যে দুর্নীতির আরো অনেকগুলো কাঠামোগত বিষয় ছিল। বিদ্যুৎ খাতের যেমন বিদ্যুতের সচিবরা বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর চেয়ারম্যান হতেন, তারপরে জ্বালানি খাতের সচিবরা জ্বালানি খাতের চেয়ারম্যান হতেন। আগামী সরকার যারা আসবেন
তারা অন্তত দেখবেন যে আমরা দুর্নীতির যে কাঠামো সেটাকে ভেঙে দিয়েছি। অতীত থেকে বেরিয়ে বর্তমানে যারা দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত হচ্ছে তাদের তথ্য খুঁজে বের করার আহ্বান জানান জ্বালানি উপদেষ্টা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী সপ্তাহে নতুন নিবন্ধিত দলের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়েও সময়সূচি চূড়ান্ত হবে আগামী সপ্তাহে। নির্বাচন কমিশন সচিব বলেন, প্রবাসীদের পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হতে হবে। নির্বাচনের আগে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রতীকের ওপর ভোট দেবেন। পরে ভোটারের আসন অনুসারে ভোটগুলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রিটার্নিং অফিসারের কাছে জমা হবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের প্রাক প্রস্তুতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশে কাজ করছে। সচিব আরও জানান, কেউ বিদেশ থেকে নিবন্ধন করলে দেশে এসে ভোট দিতে পারবেন না। প্রবাসে উনি যেখানে যে ঠিকানায় অবস্থান করছেন বা যে ঠিকানায় উনি ব্যালট পেপারটা পেতে চান সেটা তিনি দিবেন। প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো সেটাতে ক্যান্ডিডেটদের নাম থাকবে না, শুধু থাকবে সিম্বল। দল নিবন্ধনের বিষয়টা যেটা আছে, আপনারা জানেন যে 22টা দলের তথ্য আমরা মাঠ পর্যায়ে থেকে নিয়েছি। এখন এই 22টা দলের কার্যক্রম মোটামুটিভাবে যাচাই বাছাই করা আছে। রোববার বা সোমবার নাগাদ আমরা এটাকে কমিশন মিটিংয়ে করে ফাইনালাইজ করে আপনাদেরকে জানাবো। জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনার পতনের আগেই অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে জানান এনসিপির আহ্বায়ক ও জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম। সাক্ষ্যের শেষ পর্যায়ে তিনি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ যারা হত্যাযজ্ঞে জড়িত ছিল তাদের কঠোর শাস্তি দাবি করেন। এদিকে জুলাই অভ্যুত্থানে রামপুরার বনশ্রীতে 2 জনকে হত্যা ও 1 জনকে আহতের ঘটনায় অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। জুলাই অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্যাতন এবং গুম করে আন্দোলন প্রত্যাহারে চাপ প্রয়োগ করেছিল ডিজিএফআই ও ডিবি পুলিশ সহ সরকারের বিভিন্ন সংস্থা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনে দেয়া সাক্ষ্যে এমন তথ্য দেন নাহিদ ইসলাম। তিনি সহ 6 সমন্বয়ককে দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারে ঘোষণা দিতে ডিবির হারুন বাধ্য করেছিল বলে জানান তিনি। পরে তাদের অনশনের মুখে 1 আগস্ট ডিবি কার্যালয় থেকে ছেড়ে দিতে বাধ্য হয়। সেটার আয়নাঘর ছিল ডিজিএফআইয়ের, যেটা প্রথমে আমাকে গুম করে সেখানে রাখা হয়েছিল। পরবর্তীতে ডিবি অফিসে আমাদের নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, মানসিক শারীরিকভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে। গুমের ঘটনায় তো অনেকের নাম আসছে, ডিজিএফআইয়ের সাবেক 5 জন ডিজির নাম আসছে, তাদের বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে। তাহলে তাদেরকে কিন্তু এখনও গ্রেফতার করা হয়নি। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে। জুলাই আন্দোলনের শেষ পর্যায়ে 4 আগস্ট রাতেই নতুন সরকার গঠনের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে জানান নাহিদ ইসলাম। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম, যদি সরকারকে আমরা উৎখাত করতে পারি তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি। পরে তার জবানবন্দি শেষ হলে আংশিক জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। আগামী রোববার তাকে আবারও জেরা করা হবে। কোনো রাজাকারের নাতিপুতি থাকে, বিষয়টা এরকম ছিল, কিন্তু সেটাকে ঢালাওভাবে ছাত্রদের নিজেদের গায়ে নিয়ে তারাই আন্দোলনকে বেগবান করেছে এবং যেটা তাদের একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল যে বৈধ সরকারকে উৎখাত করার জন্য। এই কথাটাও আমি আমার জবানবন্দিতে এনেছি। এদিকে রামপুরার বনশ্রীতে কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করে আহত করা এবং 2 জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী 16 অক্টোবর এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, রাকসু ও চাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে রাকসু ও চাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে একথা বলেন তিনি। জাতীয় নির্বাচনের আগে এমন নির্বাচন শিক্ষা নেবার ও অভিজ্ঞতা বিনিময়ের বলে জানান উপদেষ্টা।
খুবই ভালো নির্বাচন হবে ও আইন শৃঙ্খলা নিয়ে কর্তৃপক্ষের কোনো উদ্বেগ নেই বলেও আশ্বস্ত করেন তিনি। বলেন, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে তারা কাজ করবে। এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন জাতীয় আগ্রহের বিষয় এবং কিভাবে ভালোভাবে তা সম্পন্ন করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। 25 সেপ্টেম্বর রাকসু ও 12 অক্টোবর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। এই দুটো নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নেই এবং নির্বাচনটা দুটোই খুব ভালোভাবে হবে আমরা আশা করি। এবং আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার। আপনারাও এই নির্বাচনটা ভালোভাবে এবং আপনারাও যারা ওখানে যাবেন আপনারাও পর্যবেক্ষণ করতে পারবেন। এখন আপনাদের পর্যবেক্ষণের জন্য তারা সব ধরনের ব্যবস্থা রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছিলেন তারা এসে বললেন, আমরা জাহাঙ্গীরনগরকেও তারা আমন্ত্রণ জানিয়েছিলাম, তাদের অভিজ্ঞতা তারা শেয়ার করলেন এবং অন্যদেরও প্রস্তুতি কোন পর্যায়ে আছে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হলো। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা ছিলেন যাতে একটা সুষ্ঠুভাবে নির্বাচন হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী ফেলানি খাতুনের ছোট ভাই মোহাম্মদ আরফান হোসেনকে চাকরি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দুপুরে লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম আরফানের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। বিজিবি জানায়, আরফান গত 23 ফেব্রুয়ারি লালমনিরহাট ব্যাটালিয়নে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। প্রশিক্ষণ শেষে সিপাহী পদে যোগ দেবেন। বিজিবি অধিনায়ক কর্নেল মেহেদী ইমাম জানান, আরফান একজন যোগ্য বিজিবি সদস্য হিসেবে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপ পিছিয়ে এখন 3 নম্বরে নেমে গেছে আর্জেন্টিনা। 2.5 বছর পর সিংহাসন খোয়ালো লিওনেল স্কলোনির দল। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে 15.04 পয়েন্ট কমেছে লিওনেল মেসিদের। আর্জেন্টিনার জায়গা দখল করেছে স্পেন। স্প্যানিশরা এগিয়েছে 1 ধাপ। 2-এ থাকা ফ্রান্সও এগিয়েছে 1 ধাপ। অবনতি হয়েছে ব্রাজিলেরও। 1 ধাপ পিছিয়ে যাওয়া ব্রাজিল এখন অবস্থান করছে 6 নম্বরে। বাংলাদেশ আগের মতোই 184 নম্বরে অবস্থান করছে, যদিও তাদের পয়েন্ট বেড়েছে 0.23। বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছে 6 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে। সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য 2026 ফিফা বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে স্পেন। এই ভাবনার পেছনের কারণ ইসরায়েল। ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালিয়ে যাওয়া ইসরায়েল বর্তমানে নিজেদের বাছাই গ্রুপে 3য় স্থানে রয়েছে এবং এখনও প্লে অফের সুযোগ ধরে রেখেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সম্প্রতি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বলেন, রাশিয়ার মতোই ইসরায়েলকেও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধ করা উচিত। রাশিয়াকে 2022 সালে ইউক্রেন আক্রমণের পর ফিফা ও উয়েফা নিষিদ্ধ করেছিল। সানচেজের দল স্প্যানিশ কংগ্রেসের সোশ্যালিস্ট গ্রুপের মুখপাত্র পাৎসি লোপেজও একই সুরে জানান, যদি ইসরায়েলকে অংশ নিতে দেওয়া হয় তাহলে স্পেন দলকে বিশ্বকাপ থেকে প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।